ফলো মি। ইয়েস স্যার। অ্যাসিস্ট্যান্ট সায় জানালে নিতিন তার দুহাত প্যান্টের পকেটে রেখে অধরার কেবিনের উদ্দেশ্যে পা বাড়ালো। ডার্ক রেড ঠোঁটদ্বয়ের কোণে লেগে আছে মন মাতানো হাসি, সমস্ত শরীর জুড়ে লেগে আছে চমৎকার অ্যাটিটিউড। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে থানায় নয়, কোনো শুটিং স্পটে এসেছে নায়কের ভূমিকায় অভিনয় করতে। নায়ক নায়ক ভাব দেখা যাচ্ছে তার মধ্যে। না, সোজাসুজি বলুন। নিতিন সোজা হয়ে বসে বলল, আচ্ছা, হেয়ালি করব না। আমি আমার ধ্যান ধারণায় উড়োজাহাজের কাজের জায়গায় ল্যান্ড করলাম। এখন হেয়ালি প্যানা সিস্টেমকে ব্লক করে তরল ভাষায় সোজাসাপটা সব ক্লিয়ার করছি। নিতিনের কথায় অধরা বিরক্ত হলেও প্রকাশ করল না। সে ডেস্কের উপর দুহাত ভাঁজ করে রেখে বলল, প্রথমে শিলার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করুন। আমি আন্দাজ করছি শিলা মরেনি, শিলা জীবিত আছে এবং পরবর্তী সব খুন তার হাতে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শিলা জীবিত থাকলে ওই দিন আমরা কার লাশ দেখলাম? ওটা যদি শিলা না হয় তবে শিলার চেহারার সাথে মিলল কিভাবে? নিজের চুলে হাত বুলাতে বুলাতে নিতিন বলল, শিলা জীবিত আছে এবং সব খুনে জড়িতও আছে। কাল সে তুরকের ফ্ল্যাটে অভিলাষের সাথে ছিল। তার সাথে অবশ্য আরও কজন ছিল, যাদের পোল আমি পরে খুলছি। কাল আমরা তুরকের ফ্ল্যাটে যাওয়ার আগ পর্যন্ত সবাই তুরকের ফ্ল্যাটে ছিল। ওখানে রান্না করেছে। সকালে বললাম না, আমি শিলার হাতে রান্না খেয়েছি। প্রভাত মির্জাকে খুন করে সব কিছু সেট আপ করে সবার খিদে লাগবে, যার কারণে সবার জন্য পাস্তা বানিয়ে আগে ফ্রিজে রেখে দিয়েছিল শিলা। ফ্রিজে এক বক্স পাস্তা আমি গিয়ে দেখেছি। ওভেনেও রেখেছিল পাস্তা, সম্ভবত গরম করেছিল। খুন করে সবার খিদে পেয়েছিল কিনা। আমরা যাওয়াতে তাড়াহুড়ো করে পাস্তা ওভেনে দিয়ে ওভেন বন্ধ করে কোনো মতে পালিয়েছে। যেই কড়াইয়ের পাস্তা রান্না করা হয়েছিল সেই কড়াইটা তাড়াহুড়োয় ধোয়া সম্ভব হয়নি বলে কিচেন ক্যাবিনেটের এক কোণায় লুকিয়ে রেখেছিল। আমার চোখে পড়ার সাথে সাথে আমি তার ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোকে দিয়েছিলাম। আপনি খেয়াল করেননি। ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর রিপোর্ট অনুযায়ী কিচেনের চুলা, পেঁয়াজের জার, মশলার বক্স, কড়াই, ফ্রিজ থাকা পাস্তার প্লেট, ওভেন এবং ওভেনে রাখা পাস্তার ট্রেতে শিলার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। যাতে আমি শিওর ছিলাম এমন সুস্বাদু খাবার শিলাই বানিয়েছে। আর বাকি রইল লাশের কথা। আমি আগেও বলেছি, আমরা যা দেখি সেটা সত্য হয় না। আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটে যেটা আমাদের চোখে পড়ে না। নিতিন থামলো, তারপর তার হাতে থাকা ফাইলটা অধরার দিকে এগিয়ে দিয়ে বলল, ফাইলের তৃতীয় পেপারটা দেখুন, শিলার লাশের ফরেনসিক রিপোর্ট, যা পরে আপনার শিলার ব্যাপারটা বুঝে আসবে। অধরা নিতিনের থেকে ফাইলটা নিয়ে একরাশ কৌতূহল ভরা দৃষ্টি ফেলল ফাইলের উপর। অধরার সাথে সাথে উপস্থিত সবার চোখ ফাইলের উপর। সবার কৌতূহল দেখে অধরা জোরে সরে পড়ল রিপোর্টটা। পরে শেষ করতেই সবার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। মানুষ কতটা সাংঘাতিক হয়ে এই রিপোর্টটা না পড়লে বোঝাই যাবে না। রিপোর্টের সারমর্ম এই যে, শিলার চেহারা সাদৃশ্য সম্পূর্ণ ঝলসানো। যে ডেড বডি পাওয়া গেছে তা শিলার নয়। শিলার সাথে ওই লাশের ডিএনএ টেস্ট ম্যাচ হয়নি। সেই লাশের মৃত্যু হয়েছে শিলার নিখোঁজ হওয়ার আনুমানিক দিন 5 আগে। মেয়েটার মৃত্যু হয়েছে বিষপানে। মৃত্যুর পর তাকে মেডিসিনের সাহায্যে সচল রাখা হয়েছে। লাশ পাওয়ার আগেই লাশের গলায় দড়ি পেঁচানো হয়েছে এবং শরীর না চেনার সুবিধার্থে অ্যাসিড ঢালা হয়েছে। শিলার সাথে লাশের গায়ের গঠন ভিন্ন ছিল বিধায় হয়তো অ্যাসিড ঢেলে ঝলসে দেওয়া হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, লাশের চেহারা শিলার চেহারা সাদৃশ্য ফেস মাস্ক পরা হয়েছে। সেই সাথে প্লাস্টিক সার্জারি নমুনা পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে 2-3 দিন আগেই মেয়েটার চেহারার প্লাস্টার সার্জারি করে চেহারার পরিবর্তন আনা হয়েছে। রিপোর্ট পড়ে অধরা থ বনে গেল। কাউকে খুন করার জন্য মানুষ এত কিছু করতে পারে? অবাক কণ্ঠে অধরা বলল, এই খুনি গ্যাং ভাবনার বাইরে, কল্পনাতেও আনতে পারবে? এরা নিজেকে বাঁচানোর একটা লাশ নিয়ে প্লাস্টিক সার্জারি করে নিজের নাক ঠোঁট বসায়। প্লাস্টিক সার্জারি করে লাশের চেহারা হুবহুব শিলার চেহারার মতো সম্ভব হয়নি বলে উপরে আবার শিলার চেহারা সাদৃশ্য ফেস মাস্ক লাগালো। এমন নিখুঁতভাবে সেট আপ করলো যে কেউ ধরতেই পারবে না। তাও যদি ধরতে পারে তবে মাস্ক উঠানোর পরে সার্জারি করা ফেস যাতে কাভার করে তাই প্লাস্টিক সার্জারি করেছে লাশকে। কি সাংঘাতিক পরিকল্পনা, কি মাস্টার মাইন্ড। জিহাদ বলল, মেয়েটা নোয়াখালীর বাসায় বাংফেরা বলে কথা বলতেও কষ্ট হতো, আর সেই মেয়েটা এত কিছু করেছে, অবাক লাগে। আচ্ছা স্যার, ওরা লাশ পেল কোথায়? মর্গে থেকে লাশ চুরি হওয়ার ঘটনা আজকাল অহরহ ঘটে থাকে। হতে পারে বেওয়ারিশ কোনো লাশ টার্গেট করেছে তারা।
বা শিলার চেহারার সাথে মিলে গিয়েছে এমন কোনো মেয়েকে বেছে নিয়ে সেই মেয়েকে মেরেই খুনিদের কার্যসিদ্ধি করেছে? আর তুমি যাকে নোয়াখালীর বলছো সে নোয়াখালীর মেয়ে নয়, সে হচ্ছে ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়েছে, 3rd সেমিস্টার, প্রচুর মেধাবী। চিরকুটের অঙ্কগুলো তার গড়া। প্রতিভার কাজে বোকা সাজার জন্য অসহায় কাজের মেসেজে সে 2 বছর ছিল। বাসায় যাবার নাম করে পরীক্ষা দেয়। পার্লারে কাজ শিখেছে আগে, সেগুলোর প্রতিভাও প্রয়োগ করেছে। মেয়েটার আসল নাম রিহিতা জামান, বাবা আখতারুজ্জামান, পেশায় পান ব্যবসায়ী, মা সাজেদা বেগম শয্যাশায়ী। তার স্থায়ী পেশা যাত্রাবাড়ি। বস্তির মতো একটা ঘরে থাকে, নিম্নবিত্ত পরিবারের মেয়ে। 3 ভাই বোনের মাঝখানে সে বড়। অভাবের সংসার টানাটানি সহ্য করতে না পেরে চাকরির নাম করে বাসা থেকে বের হয়ে তুরকের বাসায় উঠেছে। গত 2 বছর একবারও বাসায় যায়নি, তবে মাস শেষে কিছু টাকা বাবা মার জন্য পাঠায়। আমি আন্দাজ করেছি প্রতিভার সম্পত্তির জন্য অভিলাষ এবং গ্যাংয়ের সাথে এক হয়ে পরিকল্পনা করে তুরকের বাসায় ছিল শিলা। তারপর সব কিছু ঠিকঠাক করে প্রতিভাকে খুন করেছে। শিলার পরিচয় জেনে আরেক ধাপ শক খেয়ে গেল সবাই। এত মেধাবী ছাত্রী কিনা শেষমেশ তার মেধা এভাবেই কাজে লাগাচ্ছে। লোভে পড়া মানুষ কত কিছুই করে। এত চলচাতুরি চোখে দেখা নিষ্পাপ চেহারাটা হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যা বিশ্বাস হচ্ছে না কারুই। বিস্ময় কাটিয়ে অধরা বলল, শিলা ডেড বডি যদি ফেক হয় তবে স্বরূপা আর তুরাকের ডেড বডিও ফেক হওয়ার কথা, যেহেতু লাস্ট 3টে একসাথে এবং একরকমই পাওয়া গেছে। এই অবধি যত চিরকুট পেয়েছি সব কে লিখেছে জানেন? কথা ঘুরিয়ে মুচকি হেসে বলল নিতিন। অধরা ভুরু কুচকে বলল, আপনি আবারও কথা ঘুরাচ্ছেন? আমার কথার উত্তর দিন। প্রশ্ন উত্তরের মাঝে আপনার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবেন। অধরা আবার কৌতূহলী প্রশ্ন বলল, কে? কোন হ্যান্ডরাইটিং স্পেশালিস্ট যে কিনা সবার লেখা নকল করতে পারে? সে শুধু হ্যান্ডরাইটিং স্পেশালিস্টই না, সাথে সাথে সর্বগুণা সম্পূর্ণ পাক্কা অভিনেত্রী। কি চমৎকার অভিনেতা, তাই না? দেখলে গা জুড়ে যায়। বাঁকা হেসে বলল নিতিন। হ্যাঁ, সাধারণ কোনো মেয়ের কাজ নয় এটা, একেবারে মাল্টি ট্যালেন্টেড মেয়ে। কে সে? সেই গোল্ড অ্যাওয়ার্ড দাবিদার অভিনেত্রী হচ্ছে স্বরূপা, প্রতিভার জানের বান্ধবী। যার হাতের লেখা কিনা ভীষণ খারাপ, সে কিনা সাজগোজ করতে পছন্দ করে না, সে সারাক্ষণ বইয়ের মাঝে ডুবে থাকে। যে কিনা এতটাই ভদ্র যে তার কোনো তুলনা হয় না। প্রচুর রকমের চতুর হয়েও 3-4 বছর ধরে এমন হাবাগব অভিনয় কি বাড়ির কাছের কথা? কতটা অভিনেত্রী হলে এমন করা যায় বলুন তো? স্বরূপা? হ্যাঁ, স্বরূপাই। প্রতিভা সবচেয়ে বড় শত্রু তার আপন বান্ধবী। প্রতিভা স্বরূপাকে আপন ভাবলেও স্বরূপা কখনো প্রতিভাকে আপন ভাবেনি। আমি আন্দাজ করেছি খুন করার জন্য প্রতিভার সাথে বন্ধুত্ব করেছিল। স্বরূপাই খুনের মূল কলকাঠি ঘুরিয়েছে। সেই এতদিনে যাবতীয় চিরকুট সব দিয়েছে। সবার লেখা নকল করতে পারে সে। শকিং নিউজ কি জানেন? প্রতিভার ডায়েরিটাও স্বরূপার লেখা। ওই ডায়েরিতে স্বরূপার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। ডায়েরির কোনো কথাই সত্য নয়, সবই স্ক্রিপ্ট। নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য মন গড়া একটা কাহিনী লিখে দিয়েছে স্বরূপা। প্রতিভার জন্য তার মনোভাব ছিল মুখে হাসি লুকাতে ছুরি, এই টাইপের। মানুষের চেয়ে ভয়ঙ্কর জীব আর দ্বিতীয়টা নেই। কিন্তু স্যার আপনি এত সব জানেন কিভাবে? তোমরা মানুষকে যত তাড়াতাড়ি বিশ্বাস করো, আমি তত তাড়াতাড়ি বিশ্বাস করি না। সে জীবিত হোক বা মৃত। কেস ফাইল পড়ার পর আমার সবার প্রতি সন্দেহ হয়। 3000 জাহান বাদে সবাইকে সন্দেহ হয়। প্রতিভার বিস্মিত চেহারা ছবি দেখে আমি নিশ্চিত ছিলাম প্রতিভার অতি আপনজনরাই প্রতিভাকে খুন করেছে। স্বরূপা তুরাকের লাশ দেখেও আমার বিশ্বাস হয়নি। আমি ক্লু খুঁজতে থাকি। কাল ফরেন্সিক রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত আমার সন্দেহ ঠিক প্রমাণ হয়। আমি সর্বপ্রথম স্বরূপার বাসায় খোঁজ নেওয়া শুরু করি। স্বরূপার বাসায় গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলি। স্বরূপার রুম সার্চ করে কিছুই পাইনি। স্বরূপার বাবার সাথে কথা বলার সময় এক ফাঁকে জেনে নেই স্বরূপার বাবার বাড়ি এবং ফ্ল্যাট সম্পর্কে। স্বরূপার বাবার সাথে খানিক আলাপ করে সেখান থেকে চলে আসি। আজ সকালে থানা থেকে বের হয়ে একসাথে 4টা ফোর্স রেডি করে স্বরূপার বাবার 4টা বাড়িতে পাঠিয়ে দেই। আমি নিজে যাই মোহাম্মদপুরে স্বরূপর নামে কেনা ফ্ল্যাটে। সেখানে মাঝে মাঝে স্বরূপা যেত। সেই ফ্ল্যাটে গিয়ে দেখি তালা দেয়া। তালা ভেঙে ভিতরে সার্চ করতেই লক করা কাভার্টে 4টা পাসপোর্ট পাই। পাসপোর্ট থেকে সবার আসল ইনফরমেশন পাই। শিলার নাম দেখে সন্দেহ হয় এবং ওর ব্যাপারে আমি খোঁজ খবর নেই। এতেই সব রেডি হয়ে বেরিয়ে এলো। তুরাগ সেও তো জীবিত, তাই না? নিতিনের সহকারী বলল। নিতিন বলল, ফরেন্সিক রিপোর্ট তো তাই বলেছে। শিলা স্বরূপের মতো তুরাগের মৃত্যুর কাহিনী একই। তাছাড়া আজ তো আমি সশরীরই দেখলাম এক কলসি অ্যাটিটিউড নিয়ে দিব্যি হেঁটে যাচ্ছে। তুরাককে কোথায় এবং কিভাবে দেখলেন আপনি?
দ্রুততার সাথে প্রশ্ন করল অধরা। নিতিন ধীর কণ্ঠে বলল, স্বরূপার ফ্ল্যাট থেকে থানায় আসার সময় জ্যামে আটকা পড়ি মাঝপথে। আনমনে বাইরে তাকাতেই চোখে পড়ল রাস্তার পাশে একটা শপিং মলে কাপড়ের দোকানে একটা ছেলে উল্টে পাল্টে শাড়ি দেখছে। দোকানের স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ছেলেটাকে অনেকটাই তুরগের মতো লাগছিল। যদিও সে মুখে মাস্ক থাকার কারণে চেহারা দেখিনি, তাও কৌতূহলবশত নেমে গিয়ে সেই দোকানে গেলাম। ততক্ষণে তুরাগ উধাও, পুরো শপিং মল খুঁজেও পাইনি। পরে সিসিটিভি ফুটেজ চেক করে নিশ্চিত হলাম এটাই তুরাগ। মুখে মাস্ক লাগানো থাকলেও মাথা খোলা ছিল, যার কারণে চোখ আর চুল দেখা যাচ্ছিল। যা দেখে আমি নিশ্চিত হই এটা তুরাগ। তুরাগ একটা বার্থডে কেক আর একটা নীল শাড়ি কিনেছিল মল থেকে। তুরাগের না পায়ের হাড় ভাঙ্গা? সে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, তাহলে সে হাঁটছে কিভাবে? আজ তুরাগ তো ফ্রিলি হাঁটছিল, সামান্য খোরাতেও দেখিনি। এর অর্থ দাঁড়ায় তুরাগের পা সম্পূর্ণ সুস্থ, কোনো কিছুই হয়নি। প্রতিবার খুনের দাঁড় তার কাঁধে না আসার জন্যই মূলত তুরাগ অসুস্থর ভান করেছে। তুরাগও এত সবে সামিল ছিল, তার মানে প্রতিবার সাথে সব ছিল তার অভিনয়। এত খুন, এত কিছু, সব কিছুর মূলে তুরাগ। আশ্চর্যের বিষয় কি জানেন? প্রতিবার র্যাপিং পেপার ট্রাভেল ব্যাগে তুরাগের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। প্রতিবার প্যাকিং তুরাগই করেছে। খুনের লিডার আর কেউ নয়, স্বয়ং তুরাগ। তার গ্যাংয়ে আছে শিলা, অভিলাষ আর স্বরূপা। তাই সব কাজ সহজ হয়ে গেছে। অধরা যেন ঘোরের মধ্যে চলে গেল। সে গালে হাত দিয়ে চোখ বড় বড় করে বলল, স্ত্রীকে মেরে প্যাকিং করে নিজের বাসার সামনে রেখে সকালে আবার স্ত্রীর লাশ দেখে জ্ঞান হারায়। স্ত্রীর শানে সে কি ভাষণ! এরপর এত মানুষকে মেরে শপিং করে। এতটা নিখুঁত অভিনয় কিভাবে পারে মানুষ? কাছের মানুষ কিভাবে ধোকা দেয়? প্রতিবার কেস না দেখলে বোঝা যেত না, সবাই ধোকা দিল। কাউকে বিশ্বাস করা উচিত, কিন্তু মাত্রা অতিরিক্ত বিশ্বাস যাকে বলে অন্ধবিশ্বাস, সেটা করা উচিত নয়। সবসময় চোখ কান খোলা রেখে চলতে হয়। তবে কথায় আছে না, বন্ধু শত্রু হলে এর থেকে বড় শত্রু আর হয় না। প্রতিবারও হয়েছে তেমন অবস্থা। ওর আপনজনই ওর পিঠ পিছে ছুরি বসাতো। গত 4-5 বছরে প্রতিভার সাথে যা গেলেই দেখতে পাবেন। আপাতত সেটা সারপ্রাইজ থাকুক। দু একটা শখ না হয় আমিও দিলাম, মন্দ কি? নিতিন মুস্কি হেসে বলল, মন্দ নয়, ভালোই হবে। চলুন তবে। পুলিশ জিপে বসে আছে সবাই, আদাবর ড্রাইভ করে, বাকিরা কেস নিয়ে আলোচনা করছে। স্যার, ওই ডায়েরি আর ট্রাভেল ব্যাগগুলো কি আগে পরীক্ষা করা হয়নি? নিতিনের সহকারীর তো নিখুঁত সব, তাহলে ওরা লাশে ফিঙ্গারপ্রিন্ট লাগতো কেন? ব্যাপারটা কেমন খটকা লাগছে। চমৎকার প্রশ্ন করেছো জিহাদ, তবে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর আমার কাছে নেই। আমি আন্দাজ করতে পারি তারা আগে থেকে প্ল্যান করেছিল ফরেনসিক রিপোর্ট পাল্টানোর। সব আগে থেকে সেট ছিল, তাই খুন করতে গিয়ে এত কিছু ভাবেনি। ও আচ্ছা। আমি ভাবছি অন্য কথা। আর কি কোনো গার্লফ্রেন্ড আছে কিংবা স্ত্রী? অধরা প্রশ্নে নিতিন পকেট থেকে তার ফোন বের করলো। তারপর লক খুলে গ্যালারিতে ঢুকে একটা ছবি ওপেন করে ফোনটা অপোজিট সিটে বসা অধরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ছবিটা দেখুন তো, এতে হয়তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অধরা বরাবরের মতো ফোনটা হাতে নিয়ে কৌতূহলী দৃশ্য ফেললো ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে একটা ফটো ফ্রেমের ছবি। এই ফটো ফ্রেমটা অধরা আগেও দেখেছে বেশ কয়েকবার। কোথায় দেখেছে? ও হ্যাঁ, তুরাগের ফ্ল্যাটে দেখেছে। তুরাগের বেডরুমের দেয়ালে টাঙানো ছিল ছবিটা। ইন্দোনেশিয়ার বালিতে তোলা তুরাগের ছবি। ছবির নিচে ট্যাগ কার্ডে লেখা তুরাগের প্রথম ফরেন ট্যুর। ছবিটা চোখ বুলিয়ে তুরাগ ছাড়া সন্দেহজনক কাউকে দেখা গেল না অধরার। সে চোখ কপালে কুঁচকে নিতিনের দিকে তাকালো। অধরা হাবভাব বুঝে নিতিন মুচকি হাসলো, হেসে বলল, ইন্সপেক্টর অধরা সত্য বনে গেল, দেখলেন? আপনি আবারও আপনার বিচক্ষণতার প্রমাণ দিলেন। আপনার মনে সন্দেহটাই ঠিক। এই ছায়া মানবী তুরগের সেই স্পেশাল ওয়ান। পুরো ব্যাপারটা আর একবার ভাবতেই অধরার চেহারায় রাগ এসে পড়ল। ফর্সা গালটা রক্তিম হয়ে লাল হয়ে গিয়েছে। দাঁত কিটমিট করে রাগান্বিত স্বরে বলল, সবগুলো বিশ্বাসঘাতক। এদের ফাঁসির রায় না হওয়া অবধি আমি দম নিব না। রিল্যাক্স ইন্সপেক্টর। কোথায়? সিটি হাসপাতাল, স্বাভাবিক ভঙ্গিতে বলল অধরা। কেন? ওখানে কি? সার্কাস দেখব বলে হাসলো অধরা। ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো। রিসিভ হতেই বলল, সব রেডি। ওপাশ থেকে ইতিবাচক উত্তর এলো। অধরা বলল, সব ঠিকঠাক করে জিনিসপত্র নিয়ে সিটি হাসপাতালে চলে যাও, আমিও আসছি। আর হ্যাঁ, রিসিপশনে আমার জন্য ওয়েট করো। কেউ যেন তোমার পরিচয় জানতে না পারে। রাখছি।
এই ফোন রাখলো অধরা। নিতিন তখনও ভুরু কুচকে তাকিয়ে আছে অধরার দিকে। এবার নিতিনের কুচকানো ভুরু দেখে অধরা হাসলো, হেসে বলল, আপনার ফোর্সকে সিটি হাসপাতালে যেতে বলুন। লোক ছাড়া সার্কেস জমে না, আমার পুলিশ ফোর্সও যাচ্ছে পিছনের গাড়িতে, বলে একটা পুলিশ জিপের দিকে ইশারা করলো অধরা। অধরার মতিগতি বোঝার চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্যতে গিয়ে ঠেকলো। মুহূর্তে অধরার মতিগতি তার ভাবনার বাইরে। তবে অধরা যে কোনো বাজিমাত করতে যাচ্ছে তার বেশ বুঝতে পারলো সে। না বুঝেই অধরা বলা মতোই তার ফোর্সকে সিটি হাসপাতালে যেতে বলল। এদিকে জিপে বসা বাকিদের মনে কৌতূহল চেপে এসেছে, তারা মূলত যাচ্ছে কোথায়। তবে আপনি কি তুরাগের সন্ধান পেয়ে গেছেন? আমরা কি তুরাগকে অ্যারেস্ট করতে যাচ্ছি? না, তুরাগের সন্ধান জানি না আমি। তুরাগ যে জীবিত আছে তা জেনেছি কিছুক্ষণ আগে। আমি কিভাবে জানবো তুরাগ কোথায়? দিদাই বলল অধরা। জিহাদ প্রশ্নচিহ্ন চামনি দিয়ে বলল, তাহলে আমরা যাচ্ছি কোথায়? তুরাগকে না ধরতে গেলে আমরা কাকে ধরতে যাচ্ছি? আমরা যাচ্ছি সার্কাস দেখতে। সার্কাস দেখা শেষ হলে আমরা সার্কাস দেখানো জোকারকে অ্যারেস্ট করব। তারপর থানায় এনে সার্কাস শো অন করব। তাকে অভিনেতাও বলতে পারো। জোকার হাসপাতালে গেল কেন? অভিনয় করতে। আমি আর কিছু বলতে পারবো না, হাসপাতালে গেলেই বুঝতে পারবে কাহিনী। এরপর জিপময় নীরবতায় ভর করলো। সবাই যে যার মতো ভেবে যাচ্ছে। তখনও গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভেবে চলছে নিতিন। পথের শেষে এলো গন্তব্য, থামলো গাড়ি, নামলো সবাই। অধরা নেমে দেখলো তার ফোর্স হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। সবাই সিভিল ড্রেসে আছে, কারো গায়ে পুলিশ ইউনিফর্ম নেই। অধরা সবার দিকে তাকালো, কিছু একটা ইশারা করলো। সবার দৃষ্টি অধরার দিকে পড়লো। অধরা সবাইকে অ্যালার্ট থাকতে বলল। তারপর নিতিনের দিকে তাকিয়ে বলল, আপনার ফোর্সকে হাসপাতাল ঘেরাও করতে বলুন। জোকার পালাতে পারে, পালালে বিশাল সমস্যা, বিনোদন মিস হয়ে যাবে, যা আমি কোনোভাবেই চাচ্ছি না। সো বি অ্যালার্ট। খানিক থেমে সবার দিকে তাকিয়ে আবার বলল, সার্কাস দেখতে হলে চলে আসুন সবাই, চলুন। হাসপাতালের ভিতরের দিকে হাঁটা ধরলো। একরাশ কৌতূহল নিয়ে নিতিন, জিহাদ সহ জিপে থাকা বাকিদের অধরার পিছনে ছিল। এই মুহূর্তে নিতিনের মনে হচ্ছে অধরা সার্কাস শুরু করে দিয়েছে। অধরাই সার্কাসের অভিনেত্রী। নিতিন যখন 7-5 ভাবতে ব্যস্ত, তখন ওই রুমের দরজা খুলে সাদা অ্যাপ্রন পরিহিত এক নারী বেরিয়ে এলো। মুখে মাস্ক থাকার কারণে চেহারা বোঝা যাচ্ছে না। হাতে একটা ডাক্তারি ফাইল, অ্যাপ্রনের উপর গলায় ঝুলানো। থকসো, চোখে কালো ফ্রেমের চশমা, মাথায় নিকশ কালো চুলগুলো পনিটেল বাঁধা। ভাবভঙ্গি দর্শক সারিতে বসিয়ে সার্কাস দেখাবে। আই এম রাইট ইন্সপেক্টর অধরা? অ্যাবসলিউটলি ইউ আর রাইট মিস্টার নিতিন, চলুন সার্কাস দেখা। বলে অধরা হাসলো। চশমা কাজ বেদ করে চোখ দিয়ে সেই হাসিটা বেরিয়ে এলো। জিহাদ অবাক হয়ে বলল, ম্যাডাম আপনি? হ্যাঁ আমি, চলো। সবাইকে নিয়ে সেকেন্ড ফ্লোরের সর্বশেষ রুমটার সামনে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, সবাই বাইরে থাকুন, আমি ভিতরে যাচ্ছি। কেউ কেবিনে প্রবেশ করবেন না। ডোর গ্লাস দিয়ে সার্কাস দেখুন, তবে ডোর লক করবেন না, জাস্ট ভেজিয়ে দিন। ভিতর থেকে জোকার বেরিয়ে আসলে তাকে পাকড়াও করবেন। তবে হ্যাঁ, কেউ খালি হাতে জোকারকে ধরবেন না, গ্লোভস পরে নিবেন আগে, বাকিটা আমি সামলাবো। মানে হাজারো প্রশ্ন উতাল পাতাল ঢেউ খেললেও কেউ তা প্রকাশ করলো না। সবাই আকাশমন কৌতূহল নিয়ে সায় জানালো, যার অর্থ তারা অধরার কথা অনুযায়ী কাজ করবে। অধরা সবাইকে অ্যালার্ট করে কেবিনের দরজা। নার্সের সাথে রোগীর ব্যাপারে খানিক আলাপ করল। নার্সের সাথে কথা বলার সময় অধরা এক হাত অ্যাপ্রনের পকেটে ঢুকালো, আর এক হাত ফাইল ধরেছিল। বেশ দক্ষ ডাক্তারের মতো বেশ আলাপ করছে সে। এই রোগী হ্যান্ডেল করছিল ডাক্তার রিন্তিকা রাহি। তার আর অধরার দৈহিক গঠন খানিক মিলে যায়। এই মিলে যাওয়ার দিকটাই কাজে লাগিয়েছে ঋত্বিকার গেট আপ নিয়ে কেবিনে এসেছে অধরা। অধরার নিখুঁত অভিনয়। নার্স হাতটা বের করে এনে রোগীর বাহু চেপে ধরল। সেকেন্ড 10 পর হাত গুটিয়ে আরেকটা রোগীর হার্টবিট শুনে উঠে দাঁড়ালো। বেড থেকে খানিক দূরে গিয়ে নার্স থেকে ফাইল নিয়ে গম্ভীর গলায় রোগীর অবস্থা ক্রিটিক্যাল, মেডিসিন নিচ্ছে না বডি। এমন হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। আপনি রোগীর বাড়ির লোককে খবর দিন।
নার্সের উত্তর দেওয়ার আগেই একটা চিৎকার কানে এলো দুজনের। চিৎকার শুনে বিচলিত হওয়ার বদলে অধরা হাসলো, যার অর্থ কাজ হয়ে গিয়েছে, সার্কাসও অন হয়ে গিয়েছে। অধরা পিছন ঘুরে বেডের দিকে তাকালো। রুগী বেডে নেই, বেড থেকে নেমে ফ্লোরে লাফাচ্ছে। অধরা বিচলিত হওয়ার ভান করে বলল, কি হয়েছে আপনার? রুগী উত্তর না দিয়ে বাহু চুলকাচ্ছে আর লাফাচ্ছে। বলার মতো অবস্থা নেই। কেবিনের বাইরে থেকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। এই রুগীর না পুরো বডি ব্যান্ডেজ, হাঁটতে পারে না, চলতে পারে না, তবে এখন লাফাচ্ছে কিভাবে? তবে কি এর সবই অভিনয়? তাহলে এটা কি ম্যাডামের দেখানো সেই সার্কাস? এমন ভাবনা ভেবে চলছে সবাই। একটা বিষয় সবাইকে ভাবাচ্ছে, তা হলো ডাক্তার কৌশিকের চলনা। ডাক্তার কৌশিক তো অসুস্থ ছিল, সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিল। তবে সেটাও কি বাকি সবার মৃত্যুর মতো অভিনয়? ঘটনা দেখে তো তেমনই মনে হচ্ছে। না হলে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে কেউ এভাবে দৌড়াতে পারে? কৌশিকের এমন যদি অভিনয় হয় তবে বলতে হয় কৌশিকও প্রতিভা খুনের সাথে জড়িত ছিল। এমন ভাবনা মনে হতেই সবাই রাগান্বিত চোখে কৌশিকের দিকে তাকালো। জিহাদ অবাক হয়ে বলল, কৌশিকও কি খুনে জড়িত ম্যাডাম? এখন বুঝতে পারছো না? নিতিন বলল। জিহাদ খানিক ভেবে মাথা চুলকিয়ে বলল, ম্যাডামের প্ল্যান বুঝতে সময় লাগে আমার, তবে এখন বুঝেছি। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, তা হলো কৌশিক এমন লাফাচ্ছে কেন? বাস্তবতা বুঝতে সামান্য ইচিং পাউডার দিয়েছি কৌশিকের বাহুতে, যা ব্যান্ডেজের ভিতর দিয়ে অনেক দূর চলে গেছে। এতেই কাজ হয়েছে। তোমরা ফ্রিতে সার্কাস দেখে ফেললে, এবার বলো কেমন লাগলো সার্কাস? ভাবনার বাইরে। অধরা হাসলো। নিতিন মুস্কি হেসে বলল, ইউ আর টু মাচ ইন্টেলিজেন্ট ইন্সপেক্টর অধরা। মিস্টার নিতিন, আপনি আপনার টিম নিয়ে কড়া নিরাপত্তার মাধ্যমে ডাক্তার কৌশিককে এবং কেবিনে থাকা নার্সকে থানায় নিয়ে যান। খেয়াল রাখবেন যেন পালাতে না পারে। আমি আমার টিম নিয়ে আরেকটা সার্কাস দেখে আসি। নিতিন ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, ডক্টর কৌশিককে ইচিং প্রবলেম সারাতে হবে, না হলে পেট থেকে কথা বের করতে দায় হবে। আমি ডক্টর কৌশিককে ট্রিটমেন্ট করে থানায় পাঠিয়ে তারপর আপনার সাথে জয়েন করাবো। এই সার্কাস মজাই লেগেছে, আরেকটা দেখার লোভ সামলাতে পারছি না। অধরা খানিক ভেবে বলল, ওকে দেন আমি আপনার অ্যাড্রেস টেক্সট করব, আপনি কাজ শেষে জয়েন করুন। পারলে ফোর্স গানো নেভি ব্লু কালারের দুটো সাইনবোর্ড, এক পাশে একটা সাইনবোর্ড বড় বড় অক্ষরে বাংলায় লেখা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। অন্য পাশের সাইনবোর্ডেও একই কথা লেখা, তবে ভিন্ন ভাষায়, মানে ইংরেজিতে লেখা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটাল, শেরেবাংলা নগর, ঢাকা। অধরার সাইনবোর্ড দুটোতে চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর মনে মনে সুন্দরী ডাক্তার দেখে তার কালিতে মাখা কালো মুখের ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে গেল, যা দেখে অধরার ঠোঁটের কোণে হাসি ফুটল। অধরা পকেট থেকে একটা কাঁচি বের করে বেডে শুয়ে থাকা ব্যক্তির দিকে ছুঁড়ে মেরে বলল, ক্যাশ। কিছু না বুঝেই শুয়ে থেকেই নিজের দিকে তেড়ে আসা কাঁচিটা হাতলের দিকে খপ করে ধরে ফেলল। এমনভাবে ধরল যেন তার হাত পা না কাটে, কারণ কাঁচিটা ধারালো আর খোলা ছিল। দক্ষ মানুষের মতো ক্যাচ ধরা দেখে অধরা মুচকি হাসলো। তারপর আরেক পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করলো। ক্যাপ খুলে সিরিজে থাকা সাদা রঙের মেডিসিন চেক করলো। উপর দিকে তাক করে 2-1 ফোঁটা মেডিসিন ফেলে চিকন সুরে বলল, এটা কি জানেন? গোখরা সাপের বিষ। কেউটে আর গোখরা সাপের বিষ ক্যান্সার রোগীর কেমোথেরাপি আর অ্যান্টিভেনাম তৈরির কাজে ব্যবহার হয়। অ্যান্টিভেনাম হলো এক ধরনের মেডিসিন। বিষধর সাপের কামড়ালে একমাত্র অ্যান্টিভেনাম প্রয়োগের ফলে মানুষ প্রাণ ফিরে পায়। বিষে বিষে বিচক্ষণ টাইপ আর কি। এজন্যই কেউটে আর খোকরা সাপের বিষ ডিমান্ড আকাশচুম্বী। আমাকে ওই হাসপাতাল থেকে তাড়িয়ে দিল। আজই এই হাসপাতালের প্রথম দিন, তাই আমি ঠিক করেছি আজই কারো উপর আমার আবিষ্কার গোখরা সাপের বিষের থেরাপি অ্যাপ্লাই করব। যেইভাবে সবাইকে ফাঁকি দিয়ে এখানে এসেছি, কারণ এখানে এসে বিষ থেরাপির কথা বলার একজন নার্স আমার উপর নজর রাখছিল। যাকগে, এখন যখন আমি এসেই পড়েছি আমার আর চিন্তা নেই। আমি একে এই থেরাপি দেওয়ার সাথে সাথে আমারও মৃত্যু হবে ভেবেই আরেকটু গেল। রুগী যেন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। লাফ দিয়ে উঠে বসে ভয়ার্ত গলায় বলল,
না না, দিবেন না ম্যাডাম, আমি ইনজেকশন ভয় পাই। অধরা রোগীর হাত খপ করে ধরে ইঞ্জেকশনের সুই এগিয়ে নিয়ে বলল, আরে ভয় কিসের, একদম পিওর গোখরা সাপের বিষ, বিন্দুমাত্র কেমিক্যাল অ্যাড করিনি, আর কার্যকারিতা বেশ, সুতরাং ভয়ের কিচ্ছু নেই, কয়েক সেকেন্ডের ব্যাপার, চোখের পলকে কাজ শেষ। আমাকে বাঁচান, উনি আমাকে সাপের বিষ দিয়ে মেরে ফেলবে। প্লিজ যেতে দিন, আমি সুস্থ মানুষ, আমার কোনো সমস্যা নেই। রোগীর কথায় জিহাদ আদাবার দুজনেই তাচ্ছিল্যের হাসি দিল। আদাবার মনে মনে বলল, মানুষ তিন সময় নিজের অজান্তে সত্য কথা বা মনের কথা বলে, অতি রাগে, অতি ভয়ে আর অতি খুশির সময়। ম্যাডাম এই তিনটির একটি বেছে নিয়ে ট্রিক্স করে ফাঁসালো। রোগীর সুস্থতা যাচাই করার জন্য তিন কৌশল ব্যবহার করেছে। কি দারুণ আইডিয়া, সত্যি ম্যাডাম লিজেন্ডার, চমৎকার বুদ্ধিমত্তা তার। অধরা পেছন থেকে বলল, আপনি ভয়ের জোরে সত্য কথাটা বললেন মিস্টার মৃদুল, আপনার কিছুই হয়নি, আপনি সুস্থ সবল মানুষ। আমি জাস্ট এই কথাটা শুনি, তারা পুলিশের কড়া নিরাপত্তা ছিল, তখন নিশ্চয়ই অন্য কেউ ছিল। এসব ভেবেই অনেকটা সন্দেহবশত এসেছে আমার মনে। আমার বিশ্বাস ছিল দিন শেষে এদেরও ওদের দলেই পাবো। হলো তাই। আমি বের হওয়ার আগে ফোর্স রেডি করে আমাদের আগে সেখানে পাঠিয়ে দিয়েছি। তারপর তাদের মাধ্যমে ডক্টর জিহাদ এবং ঋত্বিকার সাথে কথা বলে সব কিছু গুছিয়ে নিয়েছে। বাকিটা তো তোমরা জানোই। অধরা প্লাস্টিক মোড়ানো একটি মোবাইল দেখিয়ে বলল। নিতিন ভুরু কুচকে বলল। অধরা স্মার্টফোনের সাইড বাটন চেপে স্ক্রিন অন করলো। সাথে সাথে স্ক্রিনে একটা মেসেজ নোটিফিকেশন ভেসে উঠল। মিনিট 10 আগেই এসেছে মেসেজটা। মেসেজ দেখে জিহাদ বলল, আমার মাথা ঘুরাচ্ছে ম্যাডাম। অনেক সাধনার পর অবশেষে তুরাগের সন্ধান মিলল। পুলিশ, সিআইডি, বর্ডার গার্ডদের আক্লান্ত পরিশ্রমের পর সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এখন চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। তাদের ধরা হয়েছে মূলত মৃদুলের ফোনে আসা মেসেজের সূত্র ধরে। জিহাদের সেই মাথা ঘুরানো মেসেজটি ছিল এরকম, 2 স্টার BGGP। জিহাদের মাথা ঘুরানোর কথা শুনে অধরা তখন হেসেছিল। ওরা